নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিসার্চের স্যাম্পলিং, অর্থাৎ আমরা বুঝতেই পাচ্ছি এটা হচ্ছে আমাদের পেপার 1-এর পার্ট। এইবার এই রিসার্চের যে স্যাম্পলিং ব্যাপারটা, অর্থাৎ রিসার্চ ব্যাপারটাই কিন্তু আমাদের পরীক্ষায় ভীষণভাবে গুরুত্বপূর্ণ। রিসার্চ থেকে নানানভাবে প্রশ্ন আসে, কিন্তু এখন যদি আমরা আমাদের প্রশ্ন অ্যানালাইসিস করে থাকি তাহলে আমরা দেখতে পাবো যে এই স্যাম্পলিং থেকে প্রায় প্রত্যেকবার একটা কি দুটো করে প্রশ্ন আসতে দেখা যায়। সুতরাং সেদিকটা মাথায় রেখে যদি স্যাম্পলিংয়ের বিষয়টা আমরা কনসেপ্টটা ভালো করে বুঝে নিই, তাহলে যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন আমাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা থাকে না। সেই জন্য প্রথম যে বিষয়টায় যাব রিসার্চের স্যাম্পলিংয়ে, একদম প্রথমে আমাদেরকে এটা বুঝতে হবে রিসার্চ মানে গবেষণা, এটা তো আমরা জানি, কিন্তু স্যাম্পলিং বলতে কি বলতে চেয়েছে। আমি চেষ্টা করেছি আপনাদের যাতে সুবিধে হয় তার জন্য বেশ কিছু ছবি যেগুলো আমি গুগল থেকে নিয়ে এসেছি, এবং এই ছবিগুলোকে রেখে বোঝানোর চেষ্টা করছি, কারণ সংজ্ঞা আমাদের লিখতে দেয় না, কাকে বলে আমাদের লিখতে দেয় না, আমাদের একটা এক্সাম্পল দেয় এবং সেখান থেকে আমাদেরকে বলতে বলা হয় যে এটা কি ধরনের স্যাম্পলিং। আচ্ছা, তাহলে প্রথমে স্যাম্পলিং বিষয়টা দেখানোর জন্য একদম যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে দেখুন রয়েছে পপুলেশন এবং স্যাম্পলিং। আচ্ছা, আমি একটু রেড কালিটা নিয়ে নিচ্ছি সুবিধার জন্য। আচ্ছা, এখানে দেখুন এই পপুলেশনের ছবি রয়েছে। পপুলেশন মানে আমরা জানি জনসংখ্যা, যেখানে এখানে আমরা অনেক মানুষকে একসাথে দেখতে পাচ্ছি। এবার স্যাম্পেল কালেক্ট করা মানে যখন আমি জনসংখ্যা থেকে, যত জনসংখ্যা রয়েছে তার মধ্যে থেকে কিছু মানুষকে তুলে আনছি আমার রিসার্চের কাজে লাগার জন্য বা আমার গবেষণার কাজে লাগার জন্য, তাকে আমরা বলি স্যাম্পেল। যেমন সেরকমভাবে ভাবতে গেলে আমরা খুব সহজ পাতি কথায় বলতে পারি যে আমরা যখন রান্না করি, বিশেষ করে আমরা যখন ভাত রান্না করি বা যে কোনো কিছু আমরা যখন রান্না করি, তখন কিন্তু ভাতটা আদৌ হয়েছে কিনা, চালটা সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখবার জন্য আমাদের সব চালগুলোকে হাত দিয়ে টিপে বা ধরে দেখতে হয় না। আমরা কি করি, তার মধ্যে থেকে দু একটা ভাতকে নিয়ে আমরা ওগুলোকে ধরে এটা বোঝার চেষ্টা করি যে আমাদের আদৌ ভাত রান্নাটা হয়েছে কিনা বা চাল সেদ্ধ হয়েছে কিনা। তাহলে এই পপুলেশনকে আমরা ধরতে পারি যে ভাতের হাঁড়ি, এভাবে ভাবতে পারি, কারণ খুব সহজে বোঝানোর জন্য আমি এক্সাম্পলটা দিচ্ছি। ভাবতেই পারি আমরা। এবার আদৌ এটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি এখান থেকে কি করলাম, এরকমভাবে কয়েকটাকে তুলে আনলাম, কয়েকটাকে হাতে নিলাম, নিয়ে বোঝার চেষ্টা করলাম যে হ্যাঁ হয়েছে। বা যে কোনো রান্নায় আমরা যখন কোনো কিছু তরকারি বা কিছু রান্না করি, একটুখানি আমরা তুলে নিয়ে মুখে দিয়ে বোঝার চেষ্টা করি নুন ঝাল ইত্যাদি হয়েছে কিনা। তাহলে আমরা কি করলাম, আমরা কিন্তু পুরো ঝোলটা খেয়ে দেখলাম না বা পুরো যে রান্নাটা করছি পুরোটাই খেয়ে দেখলাম না হয়েছে কিনা। আমরা কি করলাম, সেখান থেকে কিছু স্যাম্পেল তুলে নিলাম বা কিছুটা তুলে নিলাম, তুলে নিয়ে বোঝার চেষ্টা করলাম যে বাকিটা হয়েছে কিনা। ঠিক তেমনিভাবে যেরকম আমরা দৈনন্দিন জীবনে এই কাজগুলো করি, একদম রিসার্চের স্যাম্পলিংও আমাদের কাছে তাই। পুরো পপুলেশন নিয়ে কাজ করা আমাদের পক্ষে সম্ভব হয় না। প্রচুর পপুলেশন আমরা জানি, এতটা সম্ভব হয় না বলে আমরা যখন গবেষণা করতে যাই তখন আমরা কি করি, এই পপুলেশন থেকে কিছু স্যাম্পেল তুলে নিই এবং স্যাম্পেল তুলে নিয়ে সেগুলোর মধ্যে গবেষণা করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি যে কিভাবে আমরা গবেষণাটা করব, এবং এইভাবে প্রসেস করে করে আমরা এগোতে থাকি। তাহলে আশা করি এটা বোঝা গেছে যে পপুলেশন কি এবং স্যাম্পেল কি। এরপরও যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে আপনারা কমেন্টে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে নেক্সট যে পার্টটা আসছে সেটা হচ্ছে স্যাম্পলিং। এই তো আমি তো বুঝে গেলাম যে এই হচ্ছে পপুলেশন ম্যাম, এবং পপুলেশন থেকে আমি কিছু স্যাম্পেল তুলে নিয়ে এবং তার মধ্যে গবেষণা করব। এবার এই যে স্যাম্পলিংয়ের যে পদ্ধতি কিভাবে করব, ঠিক আছে, সেটারও তো ভাগ নিশ্চয়ই থাকবে। তো সেই দিক থেকে পরের চারটা দেখুন, একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং,
আরেকটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি মানে কি, যার সম্ভাবনা রয়েছে, তাই তো? যেখানে সম্ভাবনা থাকে সেখানে আমরা বলি প্রবাবিলিটি। আর নন প্রবাবিলিটি আমরা কি বলি, যেখানে সম্ভাবনা নেই বা সম্ভাবনা না থাকা। তাহলে আমরা যে স্যাম্পল কালেক্ট করব, কিছু কিছু পদ্ধতি রয়েছে, এখানে 5টা নাম আমরা দেখতে পাচ্ছি। এইরকমভাবে আমরা যদি স্যাম্পল কালেক্ট করি তাহলে প্রত্যেকেরই সমানভাবেই সম্ভাবনা আছে যে সে গবেষণায় অন্তর্ভুক্ত হবে। কিন্তু এই যে এই দিকের নামগুলো, ডান দিকে যে নামগুলো আমরা পাচ্ছি, এই ধরনের স্যাম্পলিংয়ের ক্ষেত্রে কি হয়, যে এখানে সম্ভাবনা থাকে না। এটা কেন, এটা যখন আমরা আস্তে আস্তে সংজ্ঞাটা পড়বো, উদাহরণ পড়বো, তাতে আমরা বুঝতে পারবো। আচ্ছা, মূল কথা আমরা এটা জানবো যে এই যে স্যাম্পলিংয়ের পদ্ধতি, এটা দু ধরনের হয়। একটা প্রবাবিলিটি স্যাম্পলিং, আপনারা যাদের পড়ছেন বা শুনছেন খাতায় লিখে নিন প্রবাবিলিটি স্যাম্পলিং, তার পাশে লিখে নিন হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ আমরা জানি। কোয়ান্টিটেটিভ হচ্ছে পরিমাণগত আর কোয়ালিটেটিভ হচ্ছে গুণগত। তাহলে আপনাদের প্রবাবিলিটি স্যাম্পলিং না দিয়ে কিন্তু কোয়ান্টিটেটিভ কথাটাও দিতে পারে, তাই বলবো ওটা মনে রাখবেন। তাহলে প্রবাবিলিটি স্যাম্পলিংকে আমরা কি বলছি, কোয়ান্টিটেটিভ, যেটা পরিমাণের দিক থেকে দেখতে পাবো। এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের আরেকটা কথা আমরা কি বলবো, কোয়ালিটেটিভ। এইটুকু আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপর আমরা এবার দেখব, এই স্ট্রাকচারটা আমরা দেখে নিলাম যে প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মধ্যে কি কি রয়েছে এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মধ্যে কি কি রয়েছে। এই চারটায় আমি আবার লাস্টে আসব। এবার আমরা এক এক করে পড়তে যাই। আচ্ছা, প্রথমে আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং নিয়ে আলোচনা করব। প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, এবং আমাদের মনে রাখতে হবে যে এটা হচ্ছে হোমোজেনিয়াস গ্রুপের মধ্যে হয়। হোমোজেনিয়াস বলতে আমরা কি বুঝি, একই গোত্রের যখন মানুষের মধ্যে হয় সেটা আমরা বলি হোমোজেনিয়াস। আর ঠিক এর উল্টো হচ্ছে হেটেরোজেনিয়াস, যেটা নাকি একই গোত্রের না, যেমন পুরুষ নারী দুই মিশিয়ে থাকবে, এই বিষয়টাকে আমরা বলি হেটেরোজেনিয়াস। তাহলে কি হলো, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এটা হচ্ছে হোমোজেনিয়াস। আমি শুধু হোমো লিখে রাখলাম, আপনারা বাকিটা লিখে নিন। হোমোজেনিয়াস গ্রুপের মধ্যে হচ্ছে। এখানে এই ছবিটা যদি আমরা দেখি তাহলে আমরা কি বুঝতে পারবো, দেখুন এটা আমরা পপুলেশন বলতে পারি। এই ওপরের ছবিটাকে, এটাকে আমরা পপুলেশন বলতে পারি এবং মনে করতে পারি আমরা এখান থেকে স্যাম্পল কালেক্ট করছি। এইবার এই পপুলেশনের মধ্যে থেকে আমি কি করলাম, র্যান্ডামলি কালেক্ট করলাম। র্যান্ডামলি মানে যে কোনো কিছু, আমার ইচ্ছে করলো আমি একে নেব, আমার ইচ্ছে করলো আমি একে নেব। এই যে দেখুন দুজন রাইট, এই দুজনকে আমি কিন্তু নিয়ে নিলাম। তাহলে কি হলো, যেখানে হচ্ছে স্যাম্পল আমি কি করছি, র্যান্ডামলি সিলেক্ট করছি পপুলেশন থেকে, আমার নিজের মতন আমি র্যান্ডামলি সিলেক্ট করছি, সেটাকে বলছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। খুব ভালো করে একটা উদাহরণ এভাবে ভাবতে পারেন আপনারা, যে যখন আমরা ধরুন একটা জার রয়েছে, ঠিক আছে, সেই জারের মধ্যে অনেকগুলো কুপন রয়েছে। এরকম আমরা খেলি যে এরকম একটা জার রাখা রয়েছে, এরকম একটা জার রয়েছে, জারের মধ্যে অনেকগুলো কুপন 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 প্রচুর কুপন রয়েছে। এবার আপনাকে বলা হলো যে আপনি একটা কুপন তুলে নিন। তাহলে আপনি যেটা ইচ্ছে তুলে নিলেন, আরেকজন যেটা ইচ্ছে তুলে নিল। তার মানে এই যে জার থেকে কুপন তুলে নেওয়া হচ্ছে, এটা আমরা কি করছি, র্যান্ডামলি তুলে নিচ্ছি, যার যেটা মনে হচ্ছে তুলে নিচ্ছি, তাই তো? তাহলে এই বিষয়টাকে আমরা বলতে পারি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, ঠিক আছে। আরেকটা হিসাবে বলতে পারি, আমরা যে লটারি টিকিট খেলা হয়, লটারি খেলা হয়, জুয়া খেলা হয়, যে লটারির বিষয়গুলো থাকে। তারপর ধরুন তাস খেলছি, যখন আমরা তাস খেলি তখন কি আমরা ওরকমভাবে সিলেক্ট করে করে গুনি, তা কিন্তু করি না। যারা যারা আপনারা তাস খেলেন বা তাস খেলা দেখেছেন তারা দেখবেন কি করি আমরা, তাসগুলোকে একসাথে কালেক্ট করি, সেগুলোকে মানে নানান ধরনের ভাবে সাজাই এবং সাজিয়ে সবাইকে এতগুলো করে আলাদা আলাদা করে ডিস্ট্রিবিউট করা হয়। সেটা কিন্তু সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়েই হয়, কারণ কোনো কিছু আলাদা করে বেছে নেওয়া হয় না। কার কাছে কি পড়বে আমরা কেউ জানি না, ঠিক আছে। যেহেতু কার কাছে কি পড়বে, কোন তাসটা কার কাছে পড়বে আমরা জানি না,
সুতরাং সেক্ষেত্রে কি হয়, প্রত্যেকের কাছেই কিন্তু সেটা পড়ার সম্ভাবনা থেকে যায়। তার মানে প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে তো, অর্থাৎ কি হচ্ছে, প্রত্যেকের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমি যদি লটারি খেলি, সেই লটারিতে 1 কোটি বা 2 কোটির কিছু টিকিট আমি পাবো, টাকা পাবো, সেটা যারা যারা লটারি খেলছে প্রত্যেকের সমান সম্ভাবনা রয়েছে সেই টাকাটা পাওয়ার, তাই তো? কারণ কি, কারণ সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ে হচ্ছে যে যার মতন তুলে নিচ্ছে। ঠিক যেমনিভাবে আমি দেখালাম যে এই জার থেকে কুপন তুলে নিলাম, এবং ধরুন এই কুপনের মধ্যে কোনো পুরস্কার রয়েছে, এবং এই পুরস্কারটা কে পেতে পারে আমরা কেউ জানি না, কিন্তু পুরস্কারটা সবার মধ্যে যে কোনো একজন পাবে এটা অবশ্যই আমরা জানি। তাই প্রত্যেকেরই সম্ভাবনা রয়েছে সেই পুরস্কারটা পাওয়ার। তাহলে কি হলো, এটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং, যেখানে প্রত্যেকের সম্ভাবনা থাকে সেই জিনিসটা পাওয়ার। যেমন যার থেকে র্যান্ডামলি আমি কুপন তুলে যাচ্ছি, সেখানে সবার সম্ভাবনা থাকে। তাস খেলার ক্ষেত্রে রাজা রানী যে জায়গাগুলো থাকে প্রত্যেকের সম্ভাবনা থাকে কারোর না কারোর কাছে গিয়ে পড়বেই। তারপরে আমরা কি বলতে পারি, লটারি খেলাতে বলতে পারি। এই যে বিষয়গুলো, এগুলোকে আমরা কি বলি, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, যেটা হোমোজেনিয়াস গোত্রের মধ্যেই হচ্ছে, মানে একই গোত্রের মধ্যে হচ্ছে এবং সম্ভাবনাময়। অর্থাৎ আমি একেও চুজ করতে পারি, আমার ইচ্ছে, আমার পর মনে হলো আমি একে চুজ করি, আমার মনে হলো আমি একে চুজ করি। সুতরাং র্যান্ডামলি এই যে যত আমরা পপুলেশন দেখছি এই ওপরের ছবিটাতে, সেখানে প্রত্যেকের সম্ভাবনা রয়েছে যে প্রত্যেকেই আমার গবেষণার অন্তর্ভুক্ত হতে পারে, তাই তো? তাহলে এই জন্য আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিংকে কি বলে থাকি, প্রবাবিলিটি স্যাম্পলিং। আমার একটু বিষয়টা আমি বোঝানোর জন্য ধরে ধরে বোঝাচ্ছি, যাতে এরপরে এই স্যাম্পল নিয়ে আর কোনো কোশ্চেন না থাকে। আচ্ছা, আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। না হলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমি পরবর্তী স্যাম্পলিংয়ে যাচ্ছি। দেখুন, নেক্সট যে স্যাম্পলিং সেটা হচ্ছে সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং। দেখুন, নামের মধ্যেই বোঝা যাচ্ছে সিস্টেমেটিক, অর্থাৎ একটা সিস্টেম মেনটেন করবে, একটা পদ্ধতি মেনটেন করবে, কিন্তু তার সাথে আবার র্যান্ডামও চলবে, তাই তো? আগেরটা আমরা দেখেছিলাম সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, এবং এখানে আমরা কি দেখলাম, সেইটাই হবে সিস্টেমেটিক ওয়েতে, অর্থাৎ একটা পদ্ধতি থাকবে। যেমন এই ছবিটা দেখলেই আপনাদের পরিষ্কার হবে। দেখুন, এখানে এই যে পপুলেশন দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই হচ্ছে পুরোটা হচ্ছে আমাদের এই দিকের বক্সটা পুরো পপুলেশন, ঠিক আছে? এবার আমি হচ্ছে রিসার্চার, আমি কি করছি, আমি কি বললাম, এভরি 4th পার্টিসিপেট সিলেক্টেড, মানে প্রত্যেক 4 নম্বর পার্টিসিপেটকে আমি সিলেক্ট করব। মানে আমি এই 4 নম্বরকে সিলেক্ট করেছি, দেখুন সিলেক্ট করে নিয়েছি আমি। আবার 4-এর পরে 8, আরও 4 নম্বর 8 নম্বর সিলেক্ট করে নিয়েছি আমি। এরপরে 12 নম্বরকে আমি সিলেক্ট করে নিলাম আমার স্যাম্পেলে, অর্থাৎ আমি আমার স্যাম্পেলে কাদেরকে নিয়ে এলাম, নাম্বার 4, নাম্বার 8 এবং নাম্বার 12। তাহলে এটা কি হলো, দেখুন আমি র্যান্ডামলি কালেক্ট করেছি, কিন্তু আমি একটা সিস্টেমের ধাঁচে একে নিয়ে এসেছি, যে না আমি ওরকমভাবে সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের মতো করব না, আমি প্রত্যেক 4 নম্বর পার্টিসিপেটকে সিলেক্ট করব। তাহলে এই যে বিষয়টা, এটা হচ্ছে সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং। এটাও কিন্তু হোমোজেনিয়াস গ্রুপের মধ্যেই হয়, অর্থাৎ একই গ্রুপের মধ্যে কিন্তু আমরা কি করতে পারি, আমরা এই স্যাম্পল কালেক্ট করতে পারি। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। যেমন আরেকটাও আমি উদাহরণ দিতে পারি, যেমন ওই জারের কুপনের ব্যাপারটা বললাম, তো সেরকমভাবেই ভাবতে পারি যে প্রত্যেকে 10 নম্বর যে কুপনটা, 10th কুপনকেই আমি তুলব, ঠিক আছে? 10th কুপনকে আমি জায়গা দেব। এটা যদি আমি ভেবে নিই, তাহলে প্রথম 9টা কুপনকে আমি দেব না, 10 নম্বর কুপনকে আমি খুলে দেখব, এরপর 20 নম্বর কুপনটাকে খুলে দেখব, এরপর 30 নম্বর কুপনটাকে খুলে দেখব। তাহলে আমি একটা সিস্টেমে দাঁড় করিয়ে দিলাম যে আমি কি করব, প্রত্যেক 10th যেগুলো হবে, অর্থাৎ 10 20 30 40 করে যতটা হবে আমি সেগুলোকেই দেখব। তাহলে আমি এখানে র্যান্ডম স্যাম্পলিং করলাম, কিন্তু কি করলাম, একটা সিস্টেমের ধাঁচে একে ঢেলে ফেললাম যে আমি এই সিস্টেমে চলবো। যেহেতু আমি একটা পদ্ধতিতে চলছি, একটা সিস্টেমে চলছি, তাই জন্য এর নাম আমরা কি দিয়েছি, সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং। আশা করি এটা পরিষ্কার হয়েছে। না হলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি ক্লিয়ার করে দেবো।
পরবর্তী যাচ্ছি হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড কথার অর্থ আমরা কি বলতে পারি? স্তরিত বা স্তরীকরণ, তাই তো? এই স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং যেটা, এটা কিন্তু হেটেরোজেনিয়াস গ্রুপের মধ্যে হয়। এটা একটু মাথায় রেখে দেবেন, এটা যেন কোনোভাবে পরীক্ষায় ভুল না যায়। হেটেরোজেনিয়াস মানে আমরা কি বললাম? আলাদা আলাদা গোত্রের হবে, আলাদা আলাদা গোত্রের হবে, ঠিক আছে? হেটেরোজেনিয়াস গ্রুপের মধ্যে হয়। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি এটা সম্পর্কে। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংটা কি হলো দেখুন। স্ট্র্যাটিফাইড মানে কি? স্তরিত, তাই তো? মানে আমি গ্রুপে ভাগ করছি। দেখুন এখানে ছোট্ট করে লেখা আছে স্মলেস্ট পপুলেশন গ্রুপস, এই যে স্মলেস্ট পপুলেশন গ্রুপস, অর্থাৎ দেখুন এখানে ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে আমি গ্রুপে ভাগ করেছি, এইটাকে আমি একটা গ্রুপে ভাগ করেছি এবং এদেরকে আমি একটা গ্রুপে ভাগ করেছি। খুব ভালো করে দেখুন, বোঝার চেষ্টা করুন ছবিটা, যে দেখুন আমি দুটো ভাগে ভাগ করেছি, এইটা একটা গ্রুপ করেছি, এটা একটা গ্রুপ করেছি, ঠিক আছে? এই গ্রুপ করে নিয়ে এবার কিন্তু আমি স্যাম্পেল কালেক্ট করছি। যেমন এখান থেকে আমি 1 নম্বরকে নিয়ে এসেছি, আমার মনে হয়েছে এইখান থেকে আমি আবার 3 নম্বরকে নিয়ে এসেছি, নাম্বার 3। এদের মধ্যে থেকে আমি নাম্বার 2কে চয়েস করেছি, 2কে নিয়ে এসেছি। এদের থেকে আমি আবার নাম্বার 1কে চয়েস করেছি, 1কে নিয়ে এসেছি। তাহলে আমি এখানে যে স্যাম্পেলটা কালেক্ট করলাম সেটা কি করলাম? সেটা কিন্তু এই দুটো গ্রুপের মধ্যে আমি ভাগ করে নিয়ে করলাম। দেখুন লেখা রয়েছে র্যান্ডম স্যাম্পল ফ্রম ইচ গ্রুপ, প্রত্যেকটা গ্রুপ থেকে আমি র্যান্ডামলি কালেক্ট করছি, কিন্তু স্ট্র্যাটিফাইড ওয়েতে, অর্থাৎ স্তরে ভাগ করে। স্ট্র্যাটিফাইড মানে স্তরিত করা, মানে স্তরে ভাগ করে দেওয়া। আমি ওটাকে আগে স্তরে বা পার্টে ভাগ করে দিলাম, এবার আমি স্যাম্পল কালেক্ট করলাম। আরেকটা উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি। ধরুন একটা অফিস, সেই অফিসে 100 জন এমপ্লয়ি রয়েছে, 100 এমপ্লয়ি রয়েছে। এবার আমি বললাম যে এই যে একটা অফিস, এই কোণায় আমি লিখছি, ধরুন 100 এমপ্লয়ি রয়েছে, ঠিক আছে? এই 100 এমপ্লয়ির মধ্যে আমি দেখলাম 50 জন রয়েছে হচ্ছে মেল এমপ্লয়ি, 50 জন হয়েছে মেল অর্থাৎ পুরুষ, এবং বাকি 50 জন বা বাকি 50 জন রয়েছে হচ্ছে ফিমেল এমপ্লয়ি। এটা হচ্ছে একটা সিচুয়েশন, একটা যে কোনো অর্গানাইজেশন বা যে কোনো অফিসের। এবার আমি বললাম যে আমি কি করব, 5 জন মেলকে চুজ করব এবং 5 জন ফিমেলকে চুজ করব। তার মানে আমি এই মেল থেকে 5 জনকে নিয়ে নিলাম, তাই তো? আর এই ফিমেল থেকে আমি 5 জনকে নিয়ে নিলাম। তাহলে এই 5 জন আর 5 জন 10 জন, এই 10 জনকে নেওয়াই ছিল গবেষণায় আমার উদ্দেশ্য। কিন্তু আমি কি করলাম, এই 100 জনের মধ্যে থেকে কিন্তু র্যান্ডামলি আমি 10 জনকে নিয়ে নিলাম না। আমি প্রথমে এদের যে দুটো ভাগ রয়েছে সেটাকে আমি আগে করে নিলাম, নিজে ভাগ করে নিলাম। আরেকটা জিনিস মনে রাখবেন যে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং কিন্তু সেলফ ক্রিয়েটেড, অর্থাৎ এই ভাগটা কিন্তু আমি করছি। এই 100 জনের মধ্যে 50 জন পুরুষ এবং 50 জন মহিলা ভাগ করে নিলাম, প্রথমে আমি নিজে করলাম। করে নিয়ে এবার আমি 50 জন পুরুষের মধ্য থেকে 5 জনকে নিলাম আর 50 জন মহিলার মধ্য থেকে 5 জনকে নিলাম। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং কিন্তু সেলফ ক্রিয়েটেড। এই যে আমি গ্রুপটা ভাগ করছি, বলছি যে এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এই গ্রুপটা কিভাবে আসছে, এটা কিন্তু সেলফ, SELF। আশা করি বোঝা যাচ্ছে লেখাটা। মানে আমি নিজে ভাগ করে নিচ্ছি, এই গ্রুপের ভাগ কিন্তু আগে থেকে ছিল না, ঠিক আছে? আমি নিজে তৈরি করে নিলাম। এটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। তাহলে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং মনে রাখতে গেলে আমাদের কি কি মনে রাখতে হবে? প্রথমত স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং মানে হচ্ছে স্তরীকরণ, অর্থাৎ স্তরে ভাগ করা। তাহলে স্তরে যখন আমি ভাগ করব, সুতরাং তার মানে হেটেরোজেনিয়াসই হবে, একই গোত্রের নয়, তাই তো স্তরে ভাগ করছি, নাম্বার 1। নাম্বার 2, এটা কিন্তু প্রবাবিলিটির কি বলবো, স্যাম্পলিংয়ের অন্তর্গত, অর্থাৎ এটা কোয়ান্টিটেটিভ, এটাও মনে রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে এই যে আমি স্তরে স্তরে ভাগ করছি বা গ্রুপে ভাগ করছি, এটা কিন্তু আমার সেলফ ক্রিয়েটেড, আমি নিজে করছি, আগে থেকে এদের ভাগ হয়েছিল না, ঠিক আছে? তাহলে এইভাবে যখন আমি স্যাম্পেলকে দুটো ভাগে ভাগ করে নিলাম, করে নিয়ে তার মধ্যে স্যাম্পেল চুজ করছি, একে বলা হয় স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং।
পরবর্তী স্যাম্পলিংয়ে আসি, ক্লাস্টার স্যাম্পলিং। এই ক্লাস্টার স্যাম্পলিং এটাও কিন্তু হেটেরোজেনিয়াসের মধ্যে হচ্ছে। এবার ক্লাস্টার কথার মানে হচ্ছে গুচ্ছ, বলি না আমরা বিভিন্ন ক্লাস্টারে ভাগ করা, তাহলে এটাও হচ্ছে হেটেরোজেনিয়াস গ্রুপের মধ্যে হচ্ছে। দেখুন গুচ্ছ স্তর করা, আগেরটা বললাম স্তরীকরণ মানে স্তরে ভাগ করা, তার মানে হেটেরোজেনিয়াস। এটাও গুচ্ছে গুচ্ছে ভাগ করা, তার মানে হেটেরোজেনিয়াস, একই গুচ্ছে হচ্ছে না। এবার দেখুন কি হলো, এখানে যেটা হচ্ছে স্যাম্পেল আমি যে কালেক্ট করব, অনেক সময় প্রশ্ন আসে যে এই স্ট্র্যাটিফাইডের সঙ্গে ক্লাস্টারের পার্থক্য কোথায়। ওটাও হেটেরোজেনিয়াস গ্রুপের মধ্যে হচ্ছে, এটাও কিন্তু হেটেরোজেনিয়াস গ্রুপের মধ্যে হচ্ছে, কিন্তু এখানে যে পপুলেশনটা রয়েছে সেই পপুলেশন মানে যে জনসংখ্যা রয়েছে সেই জনসংখ্যা থেকে আমি যে বেছে নিচ্ছি সেটা কিন্তু আমার সেলফ ক্রিয়েটেড নয়, অর্থাৎ আমি নিজে ক্রিয়েট করছি না, সেটা অলরেডি আগে থেকে তৈরি করা ছিল। যেমন ধরুন আমি মনে করলাম যে আমি কয়েকটা গ্রাম বেছে নিলাম, 5-6টা গ্রাম, এই গ্রামের মধ্যে আমি স্যাম্পেল কালেক্ট করব। তাহলে গ্রামগুলোর নাম কিন্তু আমি দেইনি, বা গ্রামগুলো কিন্তু আগে থেকেই ছিল। এটা একটা গ্রাম ধরুন, এটা একটা গ্রাম, এটা একটা গ্রাম, এরকমভাবে এতগুলো গ্রামকে আমি বেছে নিয়েছি আমার স্যাম্পেল কালেক্ট করার জন্য। ঠিক আছে, এটা একটু আপনারা ভেবে নিন। পুরোটা অনেক পপুলেশন রয়েছে, আমি মনে করেছি যে আমি এরকম 5-6টা গ্রামের মধ্যে স্যাম্পেল কালেক্ট করব, এবং তাহলে আমি কি করব, এই গ্রামের এই 6জনকে বাছলাম, ওই গ্রাম থেকে 6জনকে, এই গ্রাম থেকে 6জনকে, এরকমভাবে বেছে নিলাম। তাহলে দেখুন আমি কিন্তু বেছে নিচ্ছি ঠিকই, কিন্তু এই যে গ্রাম, এই গ্রাম কিন্তু আগেই অবস্থিত ছিল, গ্রামের নাম আমি দেইনি, এলাকার নাম নতুন করে আমি তৈরি করিনি, তার মানে এটা কিন্তু সেলফ ক্রিয়েটেড নয়, এটা কিন্তু অলরেডি এক্সিস্ট। তার মানে কি, যেটা অলরেডি এক্সিস্ট থাকবে মানে যার উপস্থিতি আগে থেকে থাকবে, সেখানে যখন আমি কি করব, এরকম গুচ্ছ গুচ্ছ করে ভাগ করে নিয়ে স্যাম্পেল কালেক্ট করব, সেটাকে আমরা বলবো ক্লাস্টার। ক্লাস্টার মানে গুচ্ছে ভাগ করা। ক্লাস্টার কিভাবে হয়, প্রবাবিলিটি স্যাম্পলিংয়েই হয়, অর্থাৎ প্রত্যেকেরই সম্ভাবনা থাকে গবেষণায় অন্তর্ভুক্ত হওয়ার। ক্লাস্টারে কি হয়, যেহেতু এটা মানে ভাগ করা থাকে গুচ্ছে, তাই জন্য এটা হেটেরোজেনিয়াস গ্রুপের মধ্যেই হয়। কিন্তু ওর সঙ্গে ক্লাস্টারের পার্থক্য কোথায় স্ট্র্যাটিফাইডের সঙ্গে? স্ট্র্যাটিফাইডে ভাগটা কিন্তু আমি নিজের মতন করে করেছিলাম, 50 জন মেল 50 জন ফিমেল আমি নিজে বানিয়েছি, তার থেকে 5জন 5জন করে নিয়েছি, বা এখানের ভাগটাও কিন্তু আমি নিজে তৈরি করেছি। কিন্তু এখানে কিন্তু এই যে গ্রামগুলোর অস্তিত্ব কিন্তু আগে থেকেই ছিল, আমার গবেষণা করারও অনেক আগে থেকে, সুতরাং এটা আমার নিজে তৈরি করা নয়, এটা অলরেডি এক্সিস্ট। এইটা কিন্তু মনে রাখতে হবে, এটা হচ্ছে পার্থক্য। এবং কি হচ্ছে, এবং আমি গ্রুপের মধ্যে ক্লাস্টার মানে কি, গুচ্ছ। গুচ্ছ বলতে আমরা কি বুঝি, যেমন বলি আমরা আঙুরের গুচ্ছ, মানে অনেকগুলো আঙুর একসাথে থাকে, তার মানে আমরা গুচ্ছ গুচ্ছ করে ভাগ করে নিচ্ছি কাদের কাদের নিয়ে কাজ করব। এই গ্রামের এটা করে নিলাম, এই গ্রামের এটা করে নিলাম, এইভাবে আমরা যখন নিজেদের মতন করে স্যাম্পেল কালেক্ট করলাম, র্যান্ডামলি করছি, কিন্তু কিভাবে, ক্লাস্টার হিসাবে গুচ্ছ গুচ্ছ করে করছি, তাই এটা হয়ে হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। যেমন এরকম এক্সিস্ট অনেক কিছু হতে পারে, ধরুন ব্যাংক, এটা হচ্ছে বন্ধন ব্যাংক, এটা হচ্ছে SBI ব্যাংক, এটা ICICI ব্যাংক, এটা UBI ব্যাংক, এরকম করে প্রত্যেকটা ব্যাংক, এটা একটা ব্যাংক, এটা একটা ব্যাংক, ঠিক আছে। এই ব্যাংকের অস্তিত্ব আগে থেকেই ছিল, এবার আমি ব্যাংকের 6জনকে নিয়ে নিলাম, তাহলে এটা কি অলরেডি এক্সিস্ট। তার মানে আমি গুচ্ছ বার করছি ঠিকই, কিসের থেকে, যেটা আগে থেকেই অস্তিত্ব ছিল। ব্যাংক হতে পারে, স্কুল হতে পারে, কোনো অফিস হতে পারে, এটা টাটা কোম্পানি, এটা উইপ্রো কোম্পানি, কোনো মোবাইল কোম্পানি, কোনো ইনস্টিটিউশন, কোনো সিটি হতে পারে, এটা কলকাতা, এটা অন্য কিছু। তাহলে এগুলো যেগুলো আগে থেকেই এক্সিস্ট থাকে, তার মধ্যে থেকে যখন আমি ক্লাস্টার গুচ্ছ গুচ্ছ করে নিয়ে স্যাম্পেল কালেক্ট করি, সেটাকে বলা হয় ক্লাস্টার স্যাম্পলিং। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এই চারটেই ছিল হচ্ছে আমাদের প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং থেকেই বেশি প্রশ্ন আসে, কিন্তু নন প্রবাবিলিটি থেকেও বেশ কিছু প্রশ্ন এখন আসছে, আমাদের পড়তে হবে। কি নন প্রবাবিলিটি মানে আমরা কি বুঝলাম? নন প্রবাবিলিটি মানে হচ্ছে সম্পর্ক না থাকা, মানে সম্ভাবনা না থাকা, তাই তো?
সম্ভাবনা নেই কেন? কখন সম্ভাবনা থাকবে না? যখন আমরা নিজের ইচ্ছা মতো কাজ করব। আমি একজন গবেষক, আমার যেটা সুবিধা আমি সেটা করব, তখন কিন্তু প্রত্যেকের সম্ভাবনা থাকে না। তখন তারই সম্ভাবনা থাকে যে গবেষকের আশেপাশে থাকবে, বা গবেষকের আত্মীয় স্বজন হবে, বা গবেষকের একটা বায়াসনেস কাজ করবে ওখানে, যে আমি এদেরকে দিয়ে ডেটা কালেক্ট করব, এদেরকে দিয়ে করব না। তাহলে সেখানে কিন্তু আমরা কখনোই বলতে পারি না যে প্রত্যেকের সমান সম্ভাবনা রয়েছে, তাই তো? ঠিক না, এটাও হচ্ছে তাই, নন প্রবাবিলিটি স্যাম্পলিংও হচ্ছে তাই, অর্থাৎ সম্ভাবনা না থাকা। এখানে এটা আমরা কি জেনেছিলাম যে কোয়ালিটেটিভ হয়, এটা আমরা জেনেছিলাম কি কোয়ালিটিকে দেখে, অর্থাৎ গুণকে খেয়াল করছে। আমি না মাউস দিয়ে লিখছি বলে ভীষণ বাজে হচ্ছে লেখাটা, আপনারা একদম খাতার মধ্যে ঠিক করে লিখে নেবেন আমার মুখেরটা শুনে, ঠিক আছে? এই জন্য পুরোটা লিখছিও না। আচ্ছা, কোয়ালিটেটিভ হয় এটা, অর্থাৎ প্রত্যেকের সম্ভাবনা থাকে না। কনভেনিয়েন্স বলতে কি বলতে চাইছে? কনভেনিয়েন্স, এটার আরেকটা কথা থাকে হচ্ছে অ্যাক্সিডেন্টাল বা হ্যাপাজার্ড। আপনারা লিখে নিন, কনভেনিয়েন্সের আরেকটা কথা হচ্ছে অ্যাক্সিডেন্টালও হতে পারে, অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং দিলেও এটা, হ্যাপাজার্ড দিলেও কিন্তু এটা। এক্ষেত্রে কি হচ্ছে, রিসার্চারের যেটা সুবিধা হচ্ছে সেখান থেকে ডেটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে? ধরুন আমি একটা কন্ডিশন দিয়ে দিলাম, কিরকম? করোনা চলছে 2020, করোনা ভাইরাসের প্রকোপ, আমরা জানি প্রত্যেকেই মহামারীর প্রকোপ চলছে। এই হচ্ছে আমি, দেখুন রিসার্চার, ঠিক আছে? এই যে পিঙ্ক জামা পরে রয়েছি, এটা আমি রিসার্চার। এরপরে আমার আশেপাশে প্রচুর পপুলেশন, যাদের থেকে আমায় স্যাম্পেল কালেক্ট করতে হবে। আমি ভাবলাম যে না, আমার বাড়ি থেকে বেরোনো সুবিধা নেই, আশেপাশে যারা যারা রয়েছে তাদের থেকে স্যাম্পেল কালেক্ট করে নিই। আমি কি করলাম, দেখুন অ্যারো অ্যারো দিয়ে রয়েছে, আমি আর দাগাচ্ছি না, এনাকে এনাকে এদেরকে কি করলাম, আমি স্যাম্পেল কালেক্ট করে নিলাম, যে কারণ এরা আমার আশেপাশে রয়েছে, আমার পক্ষে সুবিধা। তাহলে কি হলো, আমি কাছাকাছি যারা রয়েছে ডেটা কালেক্ট করার জন্য তাদেরকে বেছে নিলাম। বা ধরুন আমাকে বলল কোনো স্কুলে গিয়ে স্যাম্পেল কালেক্ট করতে, আমি কি করলাম, আমার আশেপাশে বাড়ির কাছে যে স্কুলগুলো রয়েছে সেখান থেকে স্যাম্পেল কালেক্ট করে নিলাম। তাহলে একে আমরা বলতে পারি কনভেনিয়েন্স স্যাম্পলিং। আবার এটাও হতে পারে অ্যাক্সিডেন্টাল, মানে আমি ভাবিনি যে একে দিয়ে স্যাম্পেল কালেক্ট করব, হঠাৎ করে রাস্তায় বেরিয়েছি, চোখের সামনে পড়ে গেল, আমার গবেষণার সাথে কোথাও বিষয়টা মিলে গেল, আমি কি করলাম, তাকে দিয়ে স্যাম্পেল কালেক্ট করতে শুরু করে দিলাম। এটাও হতে পারে, ওই জন্য আমরা এটার আরেকটা নাম কি বলে থাকি, অ্যাক্সিডেন্টাল। তাহলে কি হলো, কনভেনিয়েন্স মানে হচ্ছে রিসার্চার যখন নিজের সুবিধা মতন, নিজের যেখানে সুবিধা হচ্ছে সেখান থেকে ডেটা কালেক্ট করে এবং নিজের কাছাকাছি জায়গাগুলোকে বেছে নেয় তথ্য ডেটা কালেক্ট করার জন্য, সেটা হচ্ছে কনভেনিয়েন্স স্যাম্পলিং। অর্থাৎ এটা নন প্রবাবিলিটি, কারণ এখানে প্রত্যেকের সম্ভাবনা থাকে না, আমার রিসার্চার নিজের ইচ্ছে মতন কাজ করছে, ঠিক আছে? এর পরবর্তী, এটা ভীষণ সোজা, অসুবিধার কিছু হওয়ার কথা নয়। নেক্সট আমি চলে আসছি আরেকটা ছবি দেখে নিন কনভেনিয়েন্স স্যাম্পলিংয়ের। এই যে রিসার্চার, দেখুন এত পপুলেশন রয়েছে চারিদিকে, আমি কি করলাম, আমার কাছাকাছি যারা রয়েছে সেই 5 জনকে বেছে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন, আমি একে নিয়েছি, একে নিয়েছি, একে নিয়েছি, একে বেছে নিয়েছি এবং একে। কেন? কারণ এরা আমার কাছে আছে। দেখুন বলছে ফাইন্ড প্যানেল লিস্ট দ্যাট আর ইজি টু অ্যাক্সেস, যাদেরকে ইজি আমি অ্যাক্সেস করতে পারছি আমি তাদেরকে বেছে নিলাম, মানে আমি আমার সুযোগ সুবিধা মতন কাজ করব। এটা হচ্ছে কনভেনিয়েন্স স্যাম্পলিং, তাই এটা বলে নন প্রবাবিলিটি স্যাম্পলিং, কারণ প্রত্যেকের সম্ভাবনা নেই এখানে। পরবর্তী চলে যাই কোটা। কোটা বা এই কোটাকে আরেকটা বলা হয় ডাইমেনশনাল স্যাম্পলিং। ডাইমেনশনাল কোটা মানে কি, একটা কিছুতে ভাগ করা, তাই তো? আমি বলি না এই কোটায় ভাগ রয়েছে, জেনারেলের কোটা, এসসির কোটা, এসটির কোটা। এই কোটা কথাটা বলি কি, কারণ আলাদা আলাদা ক্রাইটেরিয়ায় ভাগ করা, এই বিষয়টা আমরা বলি কোটা। এখানে কোটা কি সেটা বুঝতে হবে। কোটা স্যাম্পলিং বা এর আরেকটা নাম হচ্ছে ডাইমেনশনাল স্যাম্পলিং। দেখুন এই যে ছবিটা, এই বাদিকে হচ্ছে পুরো পপুলেশন, দেখতে পাচ্ছেন বাচ্চা থেকে বুড়ো সবার ছবি মোটামুটি রয়েছে। আচ্ছা, এইবার আমি একটা কোটায় ভাগ করে নিলাম। কি কোটা আমি করলাম, দেখুন এখানে লেখা রয়েছে মেল অ্যাবাভ 50, অর্থাৎ 50 বছরের ঊর্ধ্বে যে ছেলেরা রয়েছে আমি তাদের থেকেই ডেটা কালেক্ট করব। আমার সামনে এত পপুলেশন রয়েছে, আমি কি করলাম, নিজের সুবিধা মতোই করব, নিজের সুবিধা মতো করব, এটা তো ঠিকই,
কিন্তু আমি নিজের সুবিধা মতো করার সাথে সাথে একটা কোটায় ভাগ করে দিলাম যে আমি রিসার্চ করব 50 বছরের ঊর্ধ্বে যে মেল রয়েছে, পুরুষ রয়েছে, তাদের থেকে করব। তাহলে আমি এদের থেকে বেছে নেওয়ার চেষ্টা করলাম কারা কারা 50 বছরের ঊর্ধ্বে। আমি একে পেয়ে গেলাম 50 বছরের ঊর্ধ্বে, ঠিক আছে। এইরকমভাবে আমি একে পেয়ে গেলাম 50-র ঊর্ধ্বে। এইরকমভাবে আমি কি করলাম, যাদেরকে মনে হলো যে এরা 50 বছরের ঊর্ধ্বে, মানে বয়স আমি প্রুফ পেলাম, প্রমাণ পেলাম, আমি তাদেরকে বেছে নিলাম হচ্ছে আমার ডেটা কালেকশনের জন্য, ঠিক আছে। তাহলে এটা কি হলো, কোটা স্যাম্পলিং। এটাও কিন্তু নন প্রবাবিলিটি, কারণ প্রত্যেকের সম্ভাবনা নেই। আমি নিজে একটা কোটায় ভাগ করে দিয়েছি যে আমি 50 বছরের ঊর্ধ্বে যে পুরুষরা রয়েছে তাদেরকে নিয়েই ডেটা কালেক্ট করব। তার মানে এখানে যে গবেষক তারই মর্জি চলছে, তাই এখানে প্রত্যেকের কি বলবো প্রবাবিলিটি থাকে না, ঠিক আছে। আরেকটা ছবি আমরা দেখে নিই, সেম ছবি। এখানেও আমি একটা কোটায় ভাগ করে দিয়েছি কি মেল অ্যাবাভ 20, মানে 20 বছরের ওপরে যে পুরুষরা রয়েছে আমি তাদেরকে নিয়েই গবেষণা করব। তাহলে এই হচ্ছে আমার পপুলেশন। আমি 20 বছরের ঊর্ধ্বে পুরুষদেরকে তুলে আনছি, ঠিক আছে। 20 বছরের ঊর্ধ্বে দেখুন আমি পুরুষদেরকে তুলে আনছি। এদেরকে আমার মনে হয়েছে 20 বছরের ঊর্ধ্বে, তাই এদেরকে আমি নিয়ে এসেছি। না, মেয়েদেরকে কিন্তু আনিনি, কারণ এটা আমার কোটায় নেই। আশা করি আমি বোঝাতে পারছি। তাহলে কোটা মানে হচ্ছে যখন আমি বা রিসার্চার আমার নিজের সুবিধা মতো করবো, কিন্তু কি করব, একটা কোটায় ভাগ করে দেব যে আমি এই কাজটা করব, বা আমি ম্যারিড মেলদেরকে নেব, বিবাহিত যে পুরুষরা রয়েছে তাদেরকে নিয়ে আমি স্যাম্পল কালেক্ট করব, বা 20 বছরের ঊর্ধ্বে যে পুরুষরা রয়েছে তাদেরকে নিয়ে করব। এই বিষয়টা যখন আমি একটা ডাইমেনশনে ভাগ করে দেব, তখন একে বলবো কোটা বা ডাইমেনশনাল স্যাম্পলিং। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট হচ্ছে স্নোবল স্যাম্পলিং। এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। এই স্নোবল স্যাম্পলিংয়ের আরও দুটো নাম রয়েছে, একটা হচ্ছে নেটওয়ার্কিং, আরেকটা হচ্ছে চেইন স্যাম্পলিং। আপনারা লিখে নিতে পারেন। স্নোবলের আরও দুখানা নাম রয়েছে, একটা হচ্ছে নেটওয়ার্কিং, আরেকটা হচ্ছে চেইন স্যাম্পলিং। এবং মূলত এই যে রিসার্চটা, এটা করা হয় এথনোগ্রাফিক রিসার্চে। এথনোগ্রাফিক আমি লিখছি না, লিখে রাখলাম কারণ ভালো মতন লেখাটা হবে না। যাই হোক, এথনোগ্রাফিক গ্রুপের মধ্যে কিন্তু এই ধরনের, এইটুকু লিখে রাখছি এথনো, ঠিক আছে, এথনোগ্রাফিক গ্রুপের মধ্যে হয়ে থাকে। এখানে আমি কি করব, বুঝতে হবে এই রিসার্চটা কাদের মধ্যে করা হয়, কেন এথনোগ্রাফিক বলা হচ্ছে। ধরুন আমি কোনো আদিবাসী সমাজে গিয়ে সেখানে গবেষণা করতে চাই। এইবার এটা এমন একটা ক্রুশিয়াল ব্যাপার, মানে এরা হচ্ছে খুব মার্জিনাল গ্রুপ যাকে বলে, খুব ইজিলি এদেরকে আমরা পাবো না, কিন্তু আমাকে গবেষণাটা করতে হবে, কোনো একটা জিনিস জানতে হবে। তখন আমি কি করব, যে আদিবাসী কোনো অঞ্চলে গেলাম, এই যে আমি কোথাও গিয়ে আমি থাকলাম, থেকে আমি 3 জন আদিবাসীকে জোগাড় করলাম বা বন্ধুত্ব করলাম, তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম। কিন্তু মূল গবেষণা করতে গেলে আমাকে এই 3 জনকে নিয়ে করলে হবে না, আমি আরও প্রচুর লোককে আমার প্রয়োজন আমার গবেষণায়। তখন আমি এদেরকেই দায়িত্ব দিলাম যে তোমার স্বজাতির যারা রয়েছে তাদেরকে তুমি নিয়ে এসো। একেও তাই বললাম, একেও তাই বললাম। এ কি করলো, একে আনলো, আবার একে আনলো, একে আনলো, মানে এটা রয়েছে বিভিন্নভাবে হতে পারে চেইন সিস্টেম। এ আবার একে নিয়ে এলো, ঠিক আছে, আবার ও আবার ওকে বললো যে তুই তোর মানে চেনা জানা কাউকে নিয়ে আয়, সে আবার একে নিয়ে এলো। তাহলে আমরা যদি ব্যাপারটা দেখি, কোথাও চেইনের মতো চলছে বিষয়টা। এ ওকে আনছে, ও ওকে আনছে, এ ওকে আনছে, এ ওকে আনছে। নেটওয়ার্কিং সিস্টেমটাও তাই, আমাদের যে নেটওয়ার্কিং ব্যবসা সেখানেও তাই হয়। এ দুজনকে আনে এবং বলা হয় যে তুমি নিয়ে এসো, তাহলে তোমার প্রমোশন হবে। এলআইসির ক্ষেত্রে আমরা দেখতে পাই, কেউ এলআইসি করছে, নিয়ে এলো, বা এরকম বিভিন্ন ধরনের যে বিজনেসগুলো রয়েছে সেখানে আমরা কি করি, আমাদের ক্যান্ডিডেট জোগাড় করতে হয়। তাহলে আমি কি করলাম, একজন মেন লিডার রয়েছে, সে আমাকে দায়িত্ব দিল, আমি 5 জনকে নিয়ে এলাম, সেই 5 জনকে বললাম তোরা 2 জনকে নিয়ে আয়, তারা আবার 2 জনকে নিয়ে এলো। এইভাবে করতে 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 জিনিসটা কোথাও এরকম 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 করতে করতে একটা কি হয়ে যায়, একটা চেইনের মতন হয়ে যায়, একটা চেন যেটা আমরা বলি চেনের মতন, শিকলের মতন হয়ে যায়, বা স্নো বলের মতন হয়ে যায়। স্নো বল, বরফের যে বল, ওরকম দেখতে হয়ে যায়।
তাই জন্য একে আমরা বলি স্নোবল স্যাম্পলিং। আরেকটা খুব ভালো উদাহরণ দিতে গেলে বলতে পারি, আচ্ছা প্রথমত এটা আমরা কি বুঝলাম যে এটা হচ্ছে এথনোগ্রাফিক রিসার্চের ক্ষেত্রে আমরা বেশিরভাগ দেখতে পাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এটা কি হয়, যারা হচ্ছে মার্জিনাল গ্রুপ অর্থাৎ ইজিলি পাওয়া যায় না, যেমন ধরুন আমি কোনো ড্রাগ অ্যাডিক্টকে নিয়ে গবেষণা করতে চাই, যে ড্রাগের ফলে কি ক্ষতি হচ্ছে, তার সিমটম কি ইত্যাদি করতে চাই, তাহলে সেটা করতে গেলে আমাকে একজন যে ড্রাগে মানে অ্যাডিক্ট রয়েছে আমাকে তাকে খুঁজে বার করতে হবে। কিন্তু আমাদের এত পপুলেশনের মধ্যে সবাই তো ড্রাগ অ্যাডিক্ট নয়, খুব কম লোকই রয়েছে। তাহলে এদেরকে আমাকে এই কম লোকটাকে খুঁজে বার করাটাই আমার পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়ায়। তখন আমি কি করলাম, হয়তো একজনকে বেছে নিলাম, একজনকে আমি পেয়েছি যে ড্রাগ অ্যাডিক্ট, বা দুজনকে পেয়েছি যে ড্রাগ অ্যাডিক্ট। এদের থেকে আমি কিছু জানলাম, প্রশ্ন উত্তর করে জানলাম, কিন্তু তাতেই তো আমার গবেষণা শেষ হয়ে গেল না। তখন আমাকে কি করতে হবে, আরও লোক ধরতে হবে। সুতরাং আমি একে বললাম যে তুমি তোমার চেনা জানা লোককে নিয়ে এসো, এবং যে ড্রাগ অ্যাডিক্ট সে তার বন্ধুকে, মানে এদিক থেকে বন্ধুই বলছি আমি, বা সে আরেকজন ড্রাগ অ্যাডিক্টকে চিনবে, যে মাতাল সে আরেকজন মাতালকে চিনবে, সেও আবার আরেকজন মাতালকে চিনবে। তাহলে এইভাবে কি হবে, আমরা আস্তে আস্তে বাড়তে থাকবে। আমাদের ক্রাইম কেসগুলোতেও তো তাই হয়, যে প্রথমে একটা খুন হলো, আমি একজনকে পেলাম, তাকে ধরলাম, ধরে নিয়ে বা তাকে বললাম, মানে মেন মাথাকে ধরতে গেলে আমাকে লেজটাকে ধরতে হবে যাকে বলে, তাকে আমি ধরেছি, ধরে তার আমি জানার চেষ্টা করছি, সমস্ত কিছু ইনভেস্টিগেশন করছি, সিবিআই ইনভেস্টিগেশন করছি। তারপরে আমি কি করছি, একে বলছি আর কে আছে, এর থেকে জেনে নিলাম, জেনে নিয়ে আমি একে ধরলাম, এর থেকে জানতে পারলাম আচ্ছা এও এর মধ্যে জড়িত, তাহলে এর থেকে একে ধরলাম। এর যে প্রমাণ জলজান্ত, আমি আর নাম বলছি না, আমরা প্রচুর দেখতে পাচ্ছি, আমাদের চাকরির ক্ষেত্রেও দেখা গেছে যে টাকা নিয়ে অনেক কিছু ঘটনা ঘটেছে। আস্তে আস্তে নেতা মন্ত্রী হেনা তেনা কিন্তু এভাবেই ধরা পড়ছে, এর থেকে এর থেকে ও, তার থেকে তে, তার থেকে তে, তাই না? এরকম করতে 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 একটা চেইন সিস্টেম হয়ে যাচ্ছে। আশা করি এবার প্রত্যেকের কাছে এই গবেষণাটা ক্লিয়ার হয়েছে। এই স্নোবল সিস্টেমে কিন্তু আমরা দেখতে পাই যে কোনো এইরকম এথনোগ্রাফিকের ক্ষেত্রে তো অবশ্যই, এবং সব থেকে বড় কথা কি, মার্জিনাল গ্রুপ, কেউ খুন করেছে, সবাই তো আর খুন করতে পারে না। তো যে খুন করেছে একজনকে আমি বার করলাম, হয়তো সে করেনি, সে কিছুটা যুক্ত ছিল, তাকে সিসিটিভিতে দেখা গিয়েছিল, তাকে আমি ধরলাম, ধরে তার থেকে জানতে পারলাম যে না আসল গল্প তার নয়, আসল হচ্ছে এ। আবার তার থেকে জানতে পারলাম আচ্ছা আরও কিছু রয়েছে তার সঙ্গে জড়িত এ। তাহলে এইভাবে করতে করতে আমি মূল মাথাকে একসময় ধরতে পারবো। তাহলে এইটাও হচ্ছে স্নোবল স্যাম্পলিং। তাহলে আমি অনেকগুলো উদাহরণ দিলাম, আশা করি স্নোবল স্যাম্পলিং নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। স্নোবল স্যাম্পলিং থেকে কোশ্চেন প্রচুর পরিমাণে থাকে, এটা কিন্তু আমরা জানলাম কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে পড়ছে, এবং এটা হচ্ছে নন প্রবাবিলিটি রিসার্চ, কারণ প্রত্যেকের সম্ভাবনা থাকে না এই গবেষণার অন্তর্ভুক্ত হওয়ার, তাই তো? মার্জিনাল গ্রুপ যারা রয়েছে তাদেরকে আমায় খুঁজে বার করতে হয়। তাহলে এটা হচ্ছে স্নোবল স্যাম্পলিং। নেক্সট আমি চলে আসছি হচ্ছে নেক্সট অ্যান্ড লাস্ট জাজমেন্টাল স্যাম্পলিং, বা এটার আরেকটা নাম হচ্ছে পারপোসিভ স্যাম্পলিং, PURPOSIVE, পারপোসিভ স্যাম্পলিং। এখানে কি করছে, রিসার্চার নিজেই জাজ করছে কার থেকে ডেটা কালেক্ট করবে বা কার থেকে করবে না। কনভেনিয়েন্সে আমরা কি দেখেছিলাম, রিসার্চার নিজের সুবিধা মতন করছে, নিজের ইচ্ছে মতন করছে, কিন্তু কি হিসাবে, যে যার থেকে যত ইজিলি তথ্য পাওয়া যাবে, আমার বাড়ির আশেপাশে যারা রয়েছে তাদের থেকে তথ্য কালেক্ট করব আমি। কিন্তু এখানে একটু ঘটনাটা অন্যরকম হয়ে গেল। এখানে রিসার্চার কি করছে, আমার যাকে ইচ্ছা, আমার কাকা পিসি দাদা বাবা যে রয়েছে, আমার যাকে ইচ্ছা আমি তার থেকে ডেটা নিয়ে নেব। তাহলে রিসার্চার নিজেই জাজ করছে কার থেকে ডেটা কালেক্ট করবে। তাহলে এটাও তো নন প্রবাবিলিটি, কারণ বাকিদের তো সম্ভাবনাই নেই। আমার যারা আমি কি করব, আমি যদি মনে করি যে আমার একটা গবেষণা, এবং এই গবেষণাটার রেজাল্টটা হয়তো আমি আগে থেকেই ভেবে রাখলাম আমি এরকম করতে চাই, তখন আমি কি করলাম, অত ভাবলামই না, আমি আমার নিজের মতন লোক দেখে নিলাম, এদের এই 4 জনকে আমি বেছে নিয়েছি, আমার চেনা পরিচিত বন্ধু হোক যেই হোক, আমি এদের থেকে ডেটা কালেক্ট করব। এক্ষেত্রে অনেকটা বায়াসনেসের সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকে, এটা মনে রাখতে হবে।
আচ্ছা, তাহলে এটা কি জাজমেন্টাল বা পারপোসিভ হচ্ছে স্যাম্পলিং। এটা আশা করি বোঝা গেছে যে আমি আমার নিজের ইচ্ছে মতো ডেটা কালেক্ট করলাম। আর কনভেনিয়েন্সের সাথে পার্থক্য এটা কোথায় দাঁড়ালো? কনভেনিয়েন্স হচ্ছে যে আমার যেখানে সুবিধে হচ্ছে, ঠিক আছে, এটা এরকম নয় যে আমার নিজের লোক দরকার বা কিছু, আমার যেখানে সুবিধে হচ্ছে আমি সেখান থেকে সুবিধা মতো কালেক্ট করছি। জাজমেন্টালে সুবিধা অসুবিধার ব্যাপার নেই, জাজমেন্টালে হচ্ছে আমার ইচ্ছে, আমি যেখান থেকে ইচ্ছা ডেটা কালেক্ট করব। তাহলে এটা হলো জাজমেন্টাল স্যাম্পলিং। আচ্ছা, এখানে একটা ছবি রয়েছে ছোট্ট করে এটা বোঝাতে, যে কনভেনিয়েন্স স্যাম্পলিং মানে কি বলছে, যেটা ইজিলি অ্যাক্সেসেবল, মানে এই হচ্ছে পপুলেশনের থেকে যারা ইজিলি অ্যাক্সেসেবল, এই লাইনটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো কনভেনিয়েন্সের সঙ্গে জাজমেন্টালের পার্থক্য কি। মানে যাদেরকে সহজেই পাওয়া যাবে, আমি জানি এই পাঁচজনকে, এই সামনের পাঁচজনকে আমি ইজিলি পাবো, সামনের পাঁচজনকে নিয়ে নিলাম, এটা হচ্ছে কনভেনিয়েন্স। তারপরে দেখুন পারপোসিভ, এই একটু আগেই পড়লাম পারপোসিভ বা জাজমেন্টাল। এখানে কি হচ্ছে, মিট রিসার্চ ক্রাইটেরিয়া, তাহলে এই দুটো যেন গুলিয়ে না যায়। এখানে কি করছি, আমি আমার রিসার্চের ক্রাইটেরিয়ার সঙ্গে যাকে মিলছে, আমি যেটা সুবিধা পাচ্ছি নিয়ে নিচ্ছি। তাহলে আমি এই পাঁচজনকে সুবিধা পেলাম, রিসার্চের ক্রাইটেরিয়ার সাথে মিলছে। এটা কিন্তু এরকম না যে আমি এদেরকে কাছে পাচ্ছি বলে নিয়ে নিচ্ছি, তা নয়। আমার যে রিসার্চের ক্রাইটেরিয়া তার সঙ্গে ধরা যাক এই পাঁচজনের মিলছে, আমি নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পারপোসিভ স্যাম্পলিং। কোটা স্যাম্পলিং কি ছিল? কোটা স্যাম্পলিং আমি বলেছিলাম যে কোটায় ভাগ করা, যেমন আগেই বললাম যে 20 বছরের ঊর্ধ্বে পুরুষদের মধ্যে গবেষণা করব। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে আমি এক কোটায় ভাগ করেছি, যে আমি 4 জনকে নেব, একজন 20 বছরের ঊর্ধ্বে নিয়ে নিয়েছি, একজন 40 বছরের ঊর্ধ্বে, একজন 30 বছরের ঊর্ধ্বে, একজন 50 বছরের ঊর্ধ্বে নিয়ে নিলাম 4 জনকে। এইভাবে আমি একটা কোটায় ভাগ করে দিলাম বা ডাইমেনশনে ভাগ করে দিলাম। এটা হয়ে গেল কোটা স্যাম্পলিং। নেক্সট হচ্ছে স্নোবল, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। স্নোবল স্যাম্পলিংয়ের ক্ষেত্রে আবার আমি নতুন করে রিপিট করছি না, আবার এটুকু বলছি যে কি হচ্ছে, একজনকে আমি ধরছি এবং তার মধ্যে থেকে সে আরেকজনকে নিয়ে আসছে, আরেকজনকে আরেকজনকে আরেকজনকে। তাহলে এইভাবে যদি আমি রিসার্চের মাথাগুলোকে একবার দেখি, একে আনলো তাকে আনলো, তাহলে দেখবো একটা চেন মতন গড়ে উঠছে, বা একটা স্নোবল তৈরি হচ্ছে, বা একটা নেটওয়ার্কিং সিস্টেম টাইপ তৈরি হচ্ছে। এই জন্য একে আমরা বলছি স্নোবল স্যাম্পলিং। এটাই কিন্তু আমাদের স্যাম্পেলের বিষয়, স্যাম্পলিংয়ের বিষয়, প্রবাবিলিটি এবং নন প্রবাবিলিটির মধ্যে। আমার মনে হয় ক্লাসটা যদি ভালো করে মন দিয়ে খুব মানে দেখেন আপনারা, এবং খাতা পেন নিয়ে বসে নোট ডাউন করে নেন, যেটা আমি বলছি যদি মনে হয় বাংলায় লিখে নেবেন ছোট্ট করে, তাহলে আমার মনে হয় না এই স্যাম্পলিং নিয়ে আর আপনাদের মনে কোনো প্রশ্ন থাকবে বা পরীক্ষায় কোনো প্রশ্ন ভুল যাবে। এরপরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে বলবেন। দেখুন আমরা এখানে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং পড়লাম, স্ট্র্যাটিফাইড, সিস্টেমেটিক, ক্লাস্টার। মাল্টি স্টেজ স্যাম্পলিং, এটা আবার কি করলাম, এটা এখানে আলাদা করে দেওয়া নেই, কেন বলুন তো, কারণ এটা হচ্ছে মাল্টি স্টেজ, মানে আমরা কি বুঝি, মাল্টি মানে কি, আলাদা ডবল ডবল করে ভাগ করলাম, সেই ভাগ করেই যখন আমি স্যাম্পলিং করছি, এটা হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পলিং। তো এটা নতুন করে নেই, এখান থেকে খুব একটা প্রশ্ন আসেও না, এবং এটা এই স্যাম্পলিংয়ের মতোই শুধু একটা ভাগ করে নেওয়া হচ্ছে, আর কিছু না। নন প্রবাবিলিটির ক্ষেত্রে কি হচ্ছে, পারপোসিভ স্যাম্পলিং পেলাম, যেটা হচ্ছে জাজমেন্টাল। কনভেনিয়েন্স স্যাম্পলিং পেলাম, যার আরেকটা নাম পেলাম হ্যাপাজার্ড, আর হচ্ছে অ্যাক্সিডেন্টাল। স্নোবল স্যাম্পলিং পেলাম, যার নাম পেলাম নেটওয়ার্কিং এবং চেইন স্যাম্পলিং, যেটা এথনোগ্রাফিক গ্রুপের মধ্যে আমরা দেখতে পাই। এটা কিন্তু প্রশ্ন আসে, এথনোগ্রাফিক গ্রুপের মধ্যে কোন স্যাম্পলিং দেখা যায়। নেক্সট হচ্ছে কোটা স্যাম্পলিং বা ডাইমেনশনাল স্যাম্পলিং। তাহলে এই হচ্ছে স্যাম্পলিংয়ের ভাগ বা স্যাম্পেলের ভাগ। পপুলেশন স্যাম্পেল আমি বুঝিয়ে দিয়েছি, আশা করি এই জায়গাটা ক্লিয়ার। না হলে অবশ্যই আমাকে আপনারা কমেন্টে জানাবেন, এবং এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো অবশ্যই মানে প্রিভিয়াস ইয়ার দেখে সলভ করার চেষ্টা করবেন। যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তাহলে আমার মনে হয় না এই জাতীয় প্রশ্ন কোনো রকম ভুল যাবে। আজ এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে পড়াশুনো করুন। থ্যাংক ইউ।